দুর্দান্ত ইন্টারেস্টিং একটা ভিডিও। এই ভিডিওটা রয়েছে বিভিন্ন বিষয় কভার করে। আমরা ইকোনমি ব্যাপারটা বুঝবো, আমরা রিজার্ভ ব্যাংকের এমপিসি ব্যাপারটা বুঝবো, রেপো রেট কী ব্যাপার বুঝবো, ডিফেন্স সেক্টরের দুটো স্টককে নিয়ে আলোচনা করব, আইটি সেক্টর এত বুম কী করে সেটা নিয়ে আলোচনা করব, কি করে কি সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে এখন ইভি সেক্টর একটা স্টক যার নিজের যা মার্কেট ক্যাপ তার থেকে 10 গুণের বেশি একটা অর্ডার পেয়ে গেছে, সেটা নিয়ে এটা আলোচনা করব। তো দুর্দান্ত ইন্টারেস্টিং, খুব ভালো একটা সমস্ত নিউজগুলোকে নিয়ে এবং প্রচুর এডুকেশনাল ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করেছি। তো পুরো চটপট চলো দেখে আমরা দেখে নিই। দুর্দান্ত ইন্টারেস্টিং ভিডিওর মধ্যে অনেকগুলো জিনিসকে নিয়ে কিন্তু আজকে কভার করব। প্রথম ব্যাপার সেটা হচ্ছে যে মার্কেট দুর্দান্ত র্যালি দেখালো। প্রায় নিফটি 50 দেখতে পারলাম প্রায় 2.2% বেশি দেখলাম। নিফটি স্মল ক্যাপ সেখানেও দেখলাম প্রায় 2.22%। মাইক্রো ক্যাপ 250 দেখলাম 2.35%। মিড ক্যাপ 150 দেখলাম 1.32%। মানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর জাম্প করেছে। তো এখানে একটা বড় ইন্টারেস্টিং জিনিস বলার হচ্ছে কেন জাম্পটা করলো সেটা জানার জন্য আজকে যেটা বলবো। আরেকটা ইন্টারেস্টিং জিনিস সেগুলো হচ্ছে কিছু ব্রেকিং নিউজ, আইটি সেক্টর, কিছু ইন্টারেস্টিং জিনিস দেখবো, ইভি সেক্টরে একটা জিনিসকে আমরা দেখবো, ইভি স্টক একটা আলোচনা করব আমরা, সেটা নিয়ে একটু আলোচনা করব। সেকেন্ড ওয়ান হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়, রেপো রেট কি জিনিস, রেপো রেটটা একটুখানি আমাদের হালকা করে খুব সিম্পল লেম্যান ভাষায় যেটা সেই ভাষায় বলবো। তার সঙ্গে আমরা একটু দেখে নেবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের একটা স্টকের কথা বলবো, দুটো স্টকের কথা বলবো, এবং তারপরে মার্কেট কনসলিডেশন হবে কি হবে না সেটা নিয়ে একটা কথা বলবো। তো আসা যাক টোটাল ভিডিও। আসার আগে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা নতুন যারা রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর যারা পুরনো রয়েছে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব যেরকম করছো, লাইক করা এবং কমেন্ট শেয়ার যেরকম করছো, অজস্র ধন্যবাদ দিচ্ছি। প্রথম যে কথাটা একটু ক্লিয়ার করে দেওয়া দরকার, দু একজন একটু ভুল বুঝেছে আগের দিনে আমার ভিডিওটাতে। সেখানে ওনারা বলছেন যে মার্কেট ক্র্যাশ হবে, এটা নাকি আমি প্রিডিক্ট করেছি। আমি প্রথম একটা কথা বলে নিই, প্রতিদিনই এটা বলি, আমি কোনো প্রিডিকশন করি না, বরঞ্চ এই ধরনের কথা বলি সবসময় যে কোনো মানে একমাত্র ভগবান আর মিথ্যাবাদী ছাড়া কোনোদিন কেউ মার্কেটকে প্রেডিক্ট করতে পারে না। সুতরাং প্রেডিকশনের প্রশ্ন ওঠেই না। যেটা প্রশ্ন উঠেছিল সেটা হচ্ছে 1 নম্বর মিস্টার রাহুল গান্ধী কতগুলো পয়েন্ট বলেছিল, আমি শুধুমাত্র সে কতগুলো পয়েন্টকে কিন্তু কনভে করেছি। তো এছাড়া কিন্তু শুধু আজ বলে না, আমি এর আগে অমিত শাহ যখন 4 জুনের আগে তোমরা সমস্ত স্টক কিনে রাখো এরপর কিন্তু দাম ছুতে পারবে না, সেটা নিয়েও আমি কভার করেছি। আমি যে মিস্টার নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার উনি যে বক্তব্য রেখেছে ইমিডিয়েট কেন এরপরে কিন্তু বিশাল দাম বেড়ে যাবে, সেটা নিয়ে কভার করেছি। এবং যাকে বলে মোদি স্টক 3 সেটা নিয়ে বলেছি, এবং রিসেন্ট যেটা বলেছে সেটাও বলেছি। এর মধ্যে নিজস্ব কোনো ব্যক্তিগত ব্যাপার নেই। মার্কেট যে ক্র্যাশ করবে এরকম প্রেডিকশন করার ক্ষমতা আমার কেন কারণ নেই। যদি এই ক্ষমতাটা যে কোনো মানুষের থাকতো তাহলে সে অ্যাডভার্টাইজমেন্ট না করে সোশ্যাল মিডিয়ায় সেসব না বলে নিজের সব চাটিবাটি যা আছে সব বেচে বুচে দিয়ে সব নিয়ে সে মার্কেটে ঢেলে রাখতো, ক্র্যাশ হওয়ার জন্য সে সেল করে দিত, সবকিছু করে তার প্রফিট বুক করতো। এগুলো সম্ভব না, কখনো সম্ভব না। সুতরাং এই চিন্তা ভাবনা যদি থাকে বা কোনো কমেন্টে যারা করেছে সেগুলো অত্যন্ত মানে গর্হিত কাজ, উচিত হয়নি। কারণ সে বুঝতে পারেনি, না বুঝে বা কোনো প্ররোচিত হয়ে যেটাই হোক সেটা ভুল কাজ, এরকম কখনো করা উচিত নয়। আমি এই ব্যাপারে কখনোই বক্তব্য কোনোদিনই রাখিনি। এগুলো হচ্ছে মানে বাড়িয়ে কথা বলা চিন্তা ভাবনা। বারবার করে ভিডিওটা তো 2-3 বার দেখো, দেখলে পরিষ্কারটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি বলতে চেয়েছি। আমি যেখানে বলে দিচ্ছি কোন স্টককে আমি বাই করতে সেল করে রেকমেন্ড করছি না, সেখানে আমি কি করে একটা মার্কেট ক্র্যাশের মতো এত বড় প্রেডিকশন করব। যেটা হয়েছিল সেটা হচ্ছে মিস্টার রাহুল গান্ধী যে ধরনের অব্লিগেশন গুলো দিয়েছিল, যে ধরনের মানে বলেছিল দোষারোপ গুলো করেছিল, সেইগুলোকে নিয়ে আমি আলোচনা করেছিলাম। তার মধ্যে কিছু পয়েন্ট উনি প্রমাণ দেখিয়েছিল, কিছু পয়েন্ট একটু উনি যা বলেছে, উনি যেটা বলেছে আমি সে কথাটাই তোমাদের কাছে বলেছি এবং শুরুতেই সে কথা বলে নিয়েছিলাম। এর মধ্যে কোনো রকম সন্দেহ জায়গা আসার কথাই ছিল না। দু একজন ভুল বুঝতে পারেনি ঘটনা কি কারণের জন্য। এবারে আমরা ধরে নিচ্ছি যে মার্কেটটা এত ভালো বললো। আমি 3টে পয়েন্ট আগে বলেছিলাম। প্রথম, সেই মুহূর্তে প্রাইম মিনিস্টার কে হবে বোঝা যাচ্ছিল না। কেন বোঝা যাচ্ছিল না? চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার দুজনেই কোন দিকে যাবে কিছু বোঝা যাচ্ছিল না। ওদের 28টা সিট কখনো এদিক কখনো ওদিক এরকম ধরনের ঘটনায় চলছিল। অলরেডি ওরা পাল্টি খাওয়া লোক এবং বহুবার আমরা দেখেছি, বহু জায়গায় ঢুকেছে, পরে অন্য জায়গায় বেড়েছে, ব্ল্যাকমেল করেছে, এগুলো সাধারণ ঘটনা ওদের পক্ষে। ফলে সেই ক্ষেত্রে ওরা যদি সাপোর্টটা না করে তাহলে মুশকিলে পড়বে। অথচ মার্কেট শুরু হওয়ার আগেই স্পষ্টভাবে কিন্তু এখানে ডিক্লারেশন দিয়ে দিয়েছিল নীতিশ কুমার যে আমি কিন্তু এই এনডিএর সঙ্গে রয়েছি এবং থাকবো ভবিষ্যতে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ফলে মার্কেটটা উঠেছে। কিন্তু এটাই শুধু শেষ কথা নয়, মার্কেটটা ওঠার আরো বেশি কারণ ছিল। সে ঘটনাটা হচ্ছে যে সিচুয়েশন দাঁড়িয়েছিল
সেখানে বিজেপির আশাটা শুধু সময়ের অপেক্ষা ছিল, সেই কারণে মার্কেটে একটা পজিটিভিটি দেখা গেছিল। থার্ড ওয়ান যে জিনিসটা নিয়ে আমি কিন্তু সেদিন বলেছিলাম, শুধুমাত্র পিএম ফর্ম করো না, পিএম এর ক্ষমতা কতটা, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। সেই পয়েন্টটা কিন্তু এড়ালে হবে না। প্রাইম মিনিস্টার মোদী হলো, কিন্তু তিনি যদি পুতুল হয়ে থাকেন, ওনাকে চালনা করে ব্যাক সাইড থেকে, তাহলে কিন্তু সেই রেজাল্ট আমরা পাবো না যে স্বপ্ন নিয়ে আমরা শুরু করেছি। আজকের মার্কেট বাড়লে বন্ধুরা, সেটা শুধু তোমাদের লাভ হবে না, আমারও লাভ হবে। এবং আমি প্রথম থেকে আমার টার্গেটই হচ্ছে মার্কেট, আমার টার্গেট কিন্তু অন্য কিছু নয়। তো ঘটনা এবার আমি যেটুকু জানছি, শিখছি, বুঝছি, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও বোঝাচ্ছি, শিখছি। তো এই হচ্ছে ঘটনা, এর বেশি কিছু না। তো ব্যাপার যেটা, সেটা এই এখন দাঁড়াচ্ছে মার্কেট কনসোলিডেশন জায়গায় যাবে কি যাবে না। প্রথম পিএম থাকলো, কিন্তু প্রাইম মিনিস্টার ক্ষমতা রইল না ভালো মাত্রায়, এক নাম্বার। আজকে যে মিটিংটা হতে চলেছে, মিটিং এর রেজাল্ট আমি যেটা আজকে বলে না, আগামীকাল যে ফাইনাল জায়গায় যেতে চলেছে, যেখানে কিনা শপথ গ্রহণ অনুষ্ঠানটা হবে, তখনই বুঝতে পারবো কটা পদ কে কি নিচ্ছে। কেউ কেউ রেলটা নিয়ে নিচ্ছে, ওরা তার সঙ্গে ওরা নিচ্ছে লন নিয়ে নিচ্ছে, ওরা স্পিকার পোস্টটা নিয়ে নিতে চলেছে, ওরা একটার পর একটা জিনিস নিতে চলেছে। আবার অপরের পক্ষ থেকে বলছে না, আমরা দাবি দাওয়া বেশি করছি না। তো এই জিনিসগুলো যতক্ষণ না আসছে, আমরা কখনো তো স্থায়িত্ব জায়গা আসছে না। এবং শুধু তাই না, ইউনিয়ন ক্যাবিনেটে কে কে থাকছে, জাস্ট ফর নীতিন গাডকারি যিনি রয়েছেন রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে, বা যিনি ফাইন্যান্সে আছে নির্মলা সীতারামন, তারা যদি সেসব জায়গায় না থাকে, তাহলে কিন্তু সেই সব জায়গাগুলোতে যা যা বক্তব্য রেখেছে সেগুলো কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে। তো এই জিনিসটা কিন্তু একবার কমন সেন্স, তো সেই হিসেবে কিন্তু পয়েন্টগুলো টানা হয়েছিল, এর বেশি কিছু না। তো ইউনিয়ন ক্যাবিনেটে কে কে থাকবে সেটাও কিন্তু একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। তো এইগুলো বোঝার জিনিস, একটু বুঝতে হবে ব্যাপারগুলোকে। দুমদাম কাউকে একটা কথা বলে দিলাম, বা এই করতে পারলি না তো ওই হয়ে গেল, এইগুলো দিয়ে মার্কেটে চলে না। বাচ্চাটা খেলাধুলো করে ছোটবেলা, তখন এইগুলো চলে। একটা বয়স্ক মানুষ যারা ম্যাচুরিটি দরকার তাদের মধ্যে, এই জিনিসগুলোকে নিয়ে যে আমরা ভাববো, আমরা কথা কম বলবো, ভাববো বেশি, যে এই জায়গাটাকে কাজে লাগাবো। এখন সিনারিও কি, এখন ইনভেস্ট করার সুযোগ কি, যদি সুযোগ 100% থাকে তাহলে পুরো 100% লাগাবো, সেখান থেকে পুরোটা তুলে নেবো। আর যদি সেখানে না থাকে, কিচ্ছু দেবো না, চুপ করে শুধু বসে ওয়াচ করবো, ওয়েট অ্যান্ড ওয়াচ করবো, এই পলিসি নেবো। এইটা হচ্ছে এই মুহূর্তের পলিসি, একদম এটা শুনে রাখো। এবার আসছি সেকেন্ড ঘটনা, খুব ইন্টারেস্টিং জায়গা। তো মার্কেট কনসোলিডেশন নিয়ে যে কথাটা বলা, সেটা হচ্ছে এখনো কিন্তু বিপদ কাটেনি, এই ঘটনাটা আমি বলে রাখলাম। মার্কেট কনসোলিডেশন, ক্র্যাশ দুটো এক জিনিস নয়। ক্র্যাশ আর সাংঘাতিক জিনিস, কনসোলিডেশন কথার অর্থ হচ্ছে এই মার্কেট সিচুয়েশন, মার্কেটটা এরম ওঠার কথা, সেটা না গিয়ে মার্কেটটা এই গিয়ে এই ফ্ল্যাট মুভমেন্ট করে যাবে। এবং এটা যদি সাইডওয়ে মুভমেন্টটা চলতে থাকে, তখন সেটাকে আমরা বলবো কনসোলিডেশন, কারেকশন নয়। কারেকশন হচ্ছে ডাউন। আরো জিনিস দেখবে, মার্কেটের এমন ধরনের সিচুয়েশন, এই মার্কেটে কিন্তু পিকুলারিটিও দেখা যাচ্ছে। পিকুলারিটি হচ্ছে মানে, আমরা কোভিডের সময় দেখেছিলে কিনা তোমাদের মনে আছে কিনা জানি না, মার্কেট আমাদের কিন্তু বেশি দিন সুযোগ দেয়নি। তার পরবর্তীকালে যখন ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ হলো, সেখানেও মার্কেট কিন্তু একদিন কি দুদিন মাত্র সময় দিয়েছিল আমাদেরকে। ফলে তোমাদের মধ্যে যারা মন খারাপ হচ্ছে কারেকশন হলে খারাপ হবে, তাদের উদ্দেশ্যে বলি, কারেকশনটা সবসময় আমাদের জন্য প্রয়োজনীয়। অ্যাজ এ রিয়েল ভ্যালু ইনভেস্টর, কারেকশন না থাকলে আমরা সে মার্কেটে ইনভেস্ট না করাটাই ভালো। এখানে পারফেক্ট কারেকশনের জন্য আমরা বসে থাকি বছর পর বছর ধরে, কবে কখন কারেকশন হবে। এমনকি এই 4 তারিখে যে কারেকশন, যে ডাউনটা হলো, এটা শুধু একদিনের জন্য হয়েছিল। এক্সপেক্ট করছে অন্তত 2 দিন থাকবে, ফলে সেটা আমাদের কাছে কিন্তু সুযোগ হবে, একটা বরদান তৈরি হবে। তো যাই হোক, এখন এই মুহূর্তে মার্কেট কনসোলিডেশন হওয়ার জায়গাটা কিন্তু একবারে উড়িয়ে দেওয়া যাবে না। আমরা সেটা কালকে দেখে তবে ডিসিশন নিতে পারবো, সোমবার দিন মার্কেট কি খেলা দেখাবে। আগের থেকে কোনো কিছু প্রেডিকশন নয়, বারবার বলছি এই কথাটা। চলে আসবো নেক্সট কথাতে, আইটি সেক্টর। তুমি একটা জিনিস লক্ষ্য রাখবে, এই যে এত বারবারন্ত হয়েছে, আইটি সেক্টর 2025-এর আগে যেটা ওঠার কথা ছিল না, হঠাৎ করে সেই সেক্টরটা হুহু করে উঠে গেল কেন? সেখানে একটা দারুণ মজার ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, সেইগুলোকে নিয়ে কিন্তু টোটাল নিউজগুলো খুব মজাদার জিনিস, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও। শুধু ইনফরমেশনগুলোকে ছোট ছোট করে বক্তব্য রেখে কমপ্লিট করেছি। কি রয়েছে এক রহস্য, সেই রহস্যটা হচ্ছে কি, সেটা হচ্ছে রেপো রেট। এই রেপো রেট বলি আমরা অনেক সময়তে বলি রেট কাট করার ব্যাপারটাকে নিয়ে। তো এই জিনিসগুলো কি, সেটা একটুখানি কিন্তু একটু খুব হালকা করে আমরা বুঝে নেব ব্যাপারটা। প্রথম ঘটনা যেটা, সেটা হচ্ছে কখন আমরা রেপো রেট ইউজ করে। রেপো রেট ব্যাপারটা কি, রেপো রেট দিয়ে হঠাৎ রিজার্ভ ব্যাংক বলছে এটা আমার কাছে একটা বড় টুলস, কিন্তু জিনিসটা কি, কিভাবে এটাকে মাপা হয়, কিভাবে কাজে লাগানো হয়, এটাকে কোথায় কাজে লাগানো হয়, এটা হচ্ছে ইনফ্লেশন। ইনফ্লেশন কথার অর্থ কি? ইনফ্লেশন কথার অর্থ হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে কি জিনিস, খুব সহজভাবে বলতে চাই। মনে করে নাও,
আমি একটা মাছের দোকানে গেছি, খুব সহজভাবে বলার চেষ্টা করছি। ইলিশ মাছ যেহেতু খুব দুর্লভ বস্তু, সেখানে গিয়ে আমি এখানে মিস্টার এ, সে গিয়ে কিন্তু মাছের ওখানে গেছে, মাছটার দাম হচ্ছে 1000 টাকা এবং এটা হচ্ছে ইলিশ মাছ, ঠিক আছে। এবার বিয়ে গেছে, বিয়ে গিয়ে সেখানে বলছে যে আমি এ বলছে আমি 1000 টাকা রাজি আছি, বি তখন বলছে না আমি এখানে 1100 টাকা দেবো। তখন কি হচ্ছে, আবার তখন এ বলছে ঠিক আছে এটার দাম 1200 টাকা দিচ্ছি। এদের হাতে সকলের হাতে টাকা রয়ে গেছে, তুমিও এখানে গেছো বাজারে, আমিও গেছি বাজারে, আমিও দরদাম বেশি করে কোনো দরদাম করছি না। এবারে এবারে একদিকে হয়েছে তোমার ডিমান্ড, একদিকে রয়েছে সাপ্লাই। যখন আমাদের সাপ্লাই পরিমাণ, আমাদের যে প্রোডাকশন অর্থাৎ গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, আমার এই মুহূর্তে সারা দেশের যে টোটাল জিনিস রয়েছে, যা দিয়ে চাল ডাল তেল নুন যা থেকে যেখান থেকে আমি সমস্ত কিছু কিনবো, আমার প্রোডাকশন ফিক্সড। আমি এখানে ইলিশ মাছের কথা নিয়ে বলছি, এক পিস গোটা মার্কেটে ইলিশ মাছ রয়ে গেছে, তো এই মাছটার দাম হচ্ছে 1000 টাকা, কিন্তু তুমি দিতে রাজি আছো 2000 টাকা, ফলে এটার দাম হয়ে গেল কিন্তু 2000। যে বিক্রি করতে এসছে সে 2000 দিচ্ছে, আমি আবার গিয়ে বললাম না আমি এর থেকে বেশি দেবো ভাই, তুই আমাকে 2500 দিচ্ছি, তোকে তুই আমায় দিয়ে দে, ফলে 2500-এ সেই মাছটা বিক্রি হয়ে গেল। এ পেলো না, ঠিক আছে, কিন্তু তুমি চিন্তা করো যারা লোয়ার লেভেলের নিম্নবিত্ত মানুষ রয়ে গেছে, যাদের কেনার শখ ছিল, এক সময় তারা বলেছিল আমাদের কেনার শখ সারা মাস পয়সা জমিয়ে একদিনের জন্য অন্তত বিলাসিতা করব, তো সেই সব মানুষগুলোর কি হবে? তারা কিচ্ছু কিনতে পারবে না। তারা তখন গিয়ে বলবে সরকারের কাছে গিয়ে যে এত দাম বাড়িয়ে দিয়েছেন যে আমি কোনো কিছু করতে পারছি না। দাম কি করে বাড়ছে? দাম বাড়ছে, আমার হাতে প্রচুর পয়সা, তোমার হাতে প্রচুর পয়সা, তুমি তখন কি করছো? তুমিও কেনার চেষ্টা করছো, আমিও কেনার চেষ্টা করছি, অথচ প্রোডাকশনটা একটাই পেন রয়েছে এই সারা জগৎ, এই এরিয়াটার মধ্যে, তুমিও নেবে আমিও নেবো, ফলে কারাকারি চলছে এবং শেষ পর্যন্ত দাম বেশি বলবে তাকে পেনটা বিক্রেতা দিয়ে দেবে। তাহলে এটা এই অনুযায়ী কিন্তু ইলিশ মাছটার দামটা বেড়ে গিয়ে 2000 হয়ে গেল, মুদ্রাস্ফীতি তৈরি হলো। এবার এই যে মুদ্রাস্ফীতি তৈরি হলো, নিম্নবিত্ত মানুষরা খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল, সেটাকে কিন্তু সরকারের পক্ষ থেকে একটা টুলস ইউজ করলো। টুলটা কি জিনিস? সেই টুলটা হলো রেট, রেপো রেট। এই রেপো রেটটা ব্যাপারটা আরেকটু পরে বুঝবো, তার আগে বুঝবো রেট কাট ব্যাপারটা। রেট কাট কথার অর্থ হচ্ছে ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য কমার্শিয়াল ব্যাংকরা কি করলো, তখন লোনের যে ইন্টারেস্ট রেটটা কমিয়ে দিল, লোনের ইন্টারেস্ট রেটও কমিয়ে দিল। যেই লোনের ইন্টারেস্ট রেটটা পার্সেন্টেজটা কমে গেল, আগে 10% হিসেব করে তোমাকে লোন দিত, এখন সেটা লোনের হয়ে গেল 5%। কথার কথা, তাহলে পর তুমি যেখানে আগে তুমি 1 লক্ষ টাকা যদি তুমি লোন নিতে, আগে তোমার যেখানে 1000 টাকা পড়তো, এখন তার মাত্র 500 টাকায় তুমি সেটা পাচ্ছ। এবার তুমি যদি বিজনেসম্যান হয়, আমি যদি বিজনেসম্যান হয়, আমার কাছে তাহলে তো এটা একটা পুরো স্বর্ণযুগ মনে হবে, কারণ আমি অনেক কমে কিন্তু পেয়ে যাচ্ছি। ফলে আমার যে লোন, মানে যাকে বলা হয় কস্ট অফ বরোয়িং অনেক কম হয়ে যাচ্ছে, আমি অনেক কমে কিন্তু পাচ্ছি। ফলে আমি কি করছি বড় ফ্ল্যাট কিংবা বড় বাড়ি কেনার চেষ্টা করছি। জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছি, 50 lakhs-এর কোনো একটা বাড়ি বা কোনো একটা ফ্ল্যাট কিনে নেওয়া হলো। যেই মুহূর্তে কেনা হলো, সেটা কি ডাইরেক্ট কেনা গেল? একদমই না। সেখানে কেনা গেল কার কাছে? সেটা হচ্ছে ব্যাংকের কাছে। তাহলে ব্যাংক এখানে কিন্তু দাঁড়িয়ে গেল মিডিয়েটার। তার মানে এই হলো ব্যাংক, ব্যাংকের কাছে ব্যাংক এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে কনজিউমার দাঁড়িয়ে আছে। কনজিউমার যে এতদিন ধরে দাম বাড়াচ্ছিল জিনিসপত্রের, সে বেশি দাম দিয়ে ইলিশ মাছ কিনছিল, এবারে এইখানে তার একটা বড় ফ্ল্যাট সে নিল, এবং সে যখন ফ্ল্যাটটার দাম ভ্যালুয়েশন অনুযায়ী 50 lakhs হয়ে গেল, এবারে সে কি করলো, সে তখন এই কাস্টমারটা এইখানে এলো ব্যাংকের কাছে, দিয়ে বললো আপনি কি আমাকে লোন দেবেন? তো আগে বলছিল 10%, ব্যাংক এখন বললো না আমি মাত্র 5%-এ তোমাকে লোনটা দিয়ে দেবো। ও তো খুব খুশি হয়ে গেল, বলো খুব সুন্দর কথা। তখন কাস্টমারটা কি করলো, লোনটা নিল, নিয়ে সেই টাকাটা সে কিন্তু এই বাড়িটা বানাতে কাজে লাগিয়ে দিল। যখন সে বাড়িটা বানাতে কাজে লাগালো, তখন কিন্তু শুধু বাড়ি হলো না, এর সঙ্গে সঙ্গে কি কি জিনিস বাড়লো, সিমেন্ট কিনতে হলো, সেখান থেকে লোহা কিনতে হলো, সেখান থেকে বালি কিনতে হলো, সেখান থেকে লেবার লাগলো, প্রচুর লেবার লাগলো। লেবার শুধু নয়, আর্কিটেক্ট লাগলো যারা ডিজাইন করে দেবে, শুধু আর্কিটেক্ট নয়, রাজমিস্ত্রি লাগলো, তারপরে যারা ডেলি লেবার যারা মজুর রয়েছে তাদেরকে লাগলো, মানে একটা পুরো যজ্ঞ চললো। তার পরবর্তীকালে পেইন্ট করার দরকার পড়লো, পেইন্টিং এর জন্য এশিয়ান পেইন্টস, বার্জার পেইন্টকে দরকার পড়ে গেল। শুধু এশিয়ান পেইন্টস বলে নয়, তার সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক সমস্ত কিছু জিনিসপত্র, ইলেকট্রনিক গুডস লাগলো, সুন্দর সুন্দর বাড়ি সাজানোর জন্য সমস্ত পার্টস দিতে হলো। তো সমস্ত কিছু যখন একটা বিরাট কর্মযজ্ঞ চললো, এইটার মধ্যে দিয়ে এইটা জিনিসটা তৈরি হয়ে গেল।
এই সময়টার মধ্যে এই যে রেটটা কমিয়ে দিয়েছে বলে এই কাস্টমারটা এখান থেকে লোন নিল, লোন নেওয়ার ফলে তাকে কিন্তু সেই লোনের ইন্টারেস্টটা চোকাতে হবে, এটা কিন্তু ভুললে চলবে না। আগে তার বার্ডেন ছিল 10,000 টাকা, এখন তার প্রতি মাসে 30,000 টাকা করে কাটতে শুরু করলো। ফলে সে কি করলো, তার যে আগের ক্ষমতা ছিল কেনার, যে মাছের দোকানে গিয়ে 1,000 টাকার জায়গায় 2,000 টাকা দিয়ে সে মাছটা কিনতে পারতো, সে কাস্টমারটা, সে কনজিউমারটা কিন্তু আর তখন কিনতে পারলো না। তার ঘাড়ে কিন্তু লোনের বোঝাটা চেপে গেছে। ফলে সে কি করলো, সঙ্গে সঙ্গে সে এই টাকাটা কেনার পর এবারে যখন সে বাজারে গেল, তখন সে বললো, ভাই তুমি একটা কাজ করো, ইলিশ মাছ আমার দেওয়ার দরকার নেই, কাটা পোনা বা অন্য কিছু আছে একটু কমের মধ্যে, তাহলে তুমি আমাকে সেটা দাও। কারণ ও কিন্তু টোটাল টাকাটা লাগিয়ে দিয়েছে এখানে, এবং সঙ্গে সঙ্গে একটা ইকোনমিতে, পুরো ইকোনমিতে তুমি যদি দেখো, ইকোনমি একটা গোটা সার্কেল কিন্তু তৈরি করে ফেললো ও, এবং সেখানে প্রত্যেককে কাজে লাগলো, গোটা মার্কেটটা কিন্তু দৌড়াতে শুরু করে দিল। তো এই জিনিসটা শুরু হয়ে গেল, ফলে টোটাল সার্কেলটা একটা বিউটিফুল জায়গায় চলে এলো। এই কারণের জন্য কিন্তু রেট কাটটা করা হয়, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য। এইবারে আরো মজা আছে, শুধু এখানে না, যখনই সঙ্গে সঙ্গে লোনের ইন্টারেস্ট কমানো হলো, এই লোনের ইন্টারেস্টটা কমিয়ে দেওয়া হলো, ডিপোজিটের যে ইন্টারেস্ট, তুমি যে গিয়ে ফিক্সড করো ব্যাংকের ফিক্সড, সেখানে তোমাকে যেখানে 6% দিত, এখন সেটা 6% না দিয়ে 2% দেওয়া শুরু করলো। ফলে তুমি কি করবে, আর ব্যাংকে রাখবে টাকা? তুমি ব্যাংকে টাকা রাখবে না, তুমি গিয়ে শেয়ার মার্কেটে টাকাটা রাখবে। ফলে কি দাঁড়ালো, তুমি ওখানে মাছ কিনতে গেলে সেখানে মাছ কিনতে পারলে না, আমি গেলাম দোকানে মাছ কিনতে, যাওয়ার আগে দেখলাম এফডির ইন্টারেস্ট এত কমিয়ে দিয়েছে, প্রিম্যাচুর করে টাকা পয়সা তুলে আমি আমার এদিকে রিয়েল এস্টেটে খাটিয়ে দিলাম, রিয়েল এস্টেটে টাকাটা রিয়েল এস্টেটে লাগিয়ে, অথবা আমি কি করলাম, স্টক মার্কেটে দিয়ে দিলাম। ফলে আমার কাছে কিন্তু লিকুইডিটি রইলো না, আমি টোটালটা নিয়ে কি ঠেলে দিলাম, যেই দিয়ে দিলাম আমি কিন্তু আবার তখন আমি যখন গেলাম, গিয়ে বললাম চারাপোনা আছে কিংবা ছোট কুচো মাছ কিছু আছে, দেখুন তো বাজারে যদি কিছু মাছ কুচো থাকে সেই দিয়ে কাজ চালিয়ে দেবো। কারণ ফলে আমাদের হাতের টাকাটা কিন্তু তুলে নিয়ে চলে গেল। এইবার আমাদেরকে লোন দিচ্ছে কমার্শিয়াল ব্যাংক এরা। আচ্ছা, এইবারে আরেকটা ব্যাংক থাকে যাকে বলা হয় সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এরা হচ্ছে আসল কাজ করে, এদেরই হাতে সিস্টেম। এরা কি করে, যখন আমরা যারা কাস্টমার বা কনজিউমার আছি, কনজিউমার বলি বা কাস্টমার বলি, তারা কি করি, তারা ব্যাংকের কাছে গিয়ে লোন নেই। ভালো কথা, ব্যাংক আবার রিজার্ভ ব্যাংকের কাছ থেকে লোন নেয়। তো এই যে লোনটা নিচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছ থেকে, এখানে তো একটা রেট তাকে দিতে হয়। যেমন মনে করো ব্যাংক কনজিউমার এলো, 10 টাকার একটা লোন নিল, ভালো কথা, ব্যাংক আবার 10,000 টাকার লোন নিল রিজার্ভ ব্যাংকের কাছ থেকে। এবার যদি এই লোনের ইন্টারেস্ট রেটটা আগে 5% ছিল, এখন সেটা 10% যদি করে দেয়, তাহলে তো ব্যাংকের কাছে আবার কস্ট অফ অ্যাডভান্সমেন্টটা বেশি হয়ে গেল, মানে খরচ বেশি হয়ে গেল টাকাটার। ফলে ব্যাংক আগে যে 10,000 টাকা ধার করে যে সুদ তাকে দিতে হতো, এখন তার থেকে বেশি দিতে হচ্ছে, ডবল হয়ে গেল। ব্যাংক তো লস করবে না, ব্যাংক তখন চাপিয়ে দিচ্ছে এদের ঘাড়ে যে তোমাকে ভাই ডবল করে দিতে হবে, অর্থাৎ তোমার ইন্টারেস্ট যেটা আমি আগে নিতাম সেই ইন্টারেস্টটা কিন্তু বাড়িয়ে দেবো। আবার উল্টো দিকে যখন কমিয়ে দিচ্ছে রিজার্ভ ব্যাংক, সঙ্গে সঙ্গে কি করছে কমার্শিয়াল ব্যাংক, এরাও ইন্টারেস্টটা কমিয়ে দিচ্ছে। কেন কমাচ্ছে? এখানে প্রতিযোগিতা দাঁড়ানোর জন্য। যদি বেশি রাখে তাহলে প্রফিট বেশি রাখবে, ঠিক, কিন্তু কম্পিটিশন তো শুধু একটা তো ব্যাংক না, অন্যান্য প্রাইভেট ব্যাংক চলে আসবে তখন। সেই কারণের জন্য কিন্তু ইন্টারেস্ট রেটটা এরা কমিয়ে দিয়ে 10-এর জায়গায় 5 করে দিচ্ছে, ন্যাচারালি বোঝা যাচ্ছে। এবারে যখন মনে করো না খুব পরিস্থিতি অন্যরকম দিকে চলে গেল, হাতে মানুষের টাকা নেই, এমন পরিস্থিতি, তখন কি করছে রিজার্ভ ব্যাংক, লোন পরিমাণটা কমিয়ে দিচ্ছে। যেই কমিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে এরাও সঙ্গে সঙ্গে লোনের পরিমাণ কমাচ্ছে, ফলে কনজিউমার আবার লোন নিতে সুযোগ পাচ্ছে। আবার যদি উল্টোটা হয় তখন কি হয়, তখন ক্ষেত্রে আবার লোনের ইন্টারেস্ট যদি বেড়ে যায়, তখন মানুষ আর লোন নেবে না, সেই টাকাটা কি করবে, হাতে রেখে দেবে। এবার টাকাটা হাতে রাখা মানে তো এমনি টাকাটাও ডিম পারবে না, সেই টাকাটা সে বিভিন্ন জায়গায় খরচা শুরু করে দেবে। একটা জিনিসকে এখানে একটা ছোট্ট জিনিস বুঝবো আমরা, এই মুহূর্তে রেপো রেট আনচেঞ্জ রয়েছে, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের 6.5 এই মুহূর্তে রয়েছে, 6.5%, এটাকে কিন্তু কনফার্ম রেখে দিয়েছে, এটাকে চেঞ্জ করেনি। ফলে এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই চেঞ্জিংটা ইনভেস্টাররা মনে করেছিল হতে পারে, কিন্তু সেটা না হওয়াটাও একটা পজিটিভ ঘটনা, এবং তার ফলে মার্কেটটা কিন্তু আপ নিয়েছে মুভমেন্ট। তাহলে এটা গেল আরেকটা পয়েন্ট। তাহলে সেকেন্ড পয়েন্টটা ক্লিয়ার হয়ে গেল। তো এইবার আসবো থার্ড পয়েন্টটা নিয়ে। কিন্তু এখানে যেটা ব্যাপার সেটা হচ্ছে ইসিবি অর্থাৎ ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এরা কিছুটা কিন্তু রেট কাট করেছে, অর্থাৎ 25 বিপিএস কিন্তু রেট কাট করেছে।
এই কাট করার ফলে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে এখনো ঘটেনি। আর এফওএমসি মিটিং 12 তারিখে মোস্ট প্রবাবলি আছে, তো সেই মিটিংও আমরা দেখা যাবে কি করা হয় না হয়। তবে ইউএস থেকে বলা হয়েছিল খুব বেশি রেট কাট করবে না, যেরকম আমাদের রেট কাটও হয়নি। তো এই ইসিবি এই যে মানে ইউরোপিয়ান কান্ট্রি যে রেট কাট করেছে, এই রেট কাট করার ফলে সবচেয়ে বড় ভালো জায়গা যেটা তৈরি হয় সেটা হচ্ছে আইটি সেক্টর। কেন আইটি সেক্টর? আইটি সেক্টরের ম্যাক্সিমাম স্টকগুলো কিন্তু রয়ে গেছে ইউরোপে। অর্থাৎ সেখানে এতদিন ধরে আমরা যে কথা শুনতাম যে ওরা বলতো যে আমাদের এখন ভালো মাত্রায় সবচেয়ে বড় ইন্টারেস্টিং জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে রেট কাট করার ফলে। রেট কাট যখন করেছে এই ইউরোপিয়ান যারা সেন্ট্রাল ব্যাংক যেটা রয়েছে, তারা রেট কাট করার ফলে কিন্তু এদের মার্কেটটা খুব ভালো তৈরি হয়েছে এবং প্রচুর ডিমান্ড বাড়ছে। ফলে তুমি তাকিয়ে দেখবে আইটি সেক্টর কিন্তু একটা বিরাটভাবে ইম্প্রুভমেন্ট হয়েছে কালকে, এবং প্রত্যেকটা স্টকের কিন্তু ইম্প্রুভমেন্টগুলো হয়ে গেছে। এটা একটা কিন্তু বিরাট বড় পজিটিভ খবর। আগামী দিনে এই রেট কাট যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে পর কিন্তু আমরা দেখবই যে আইটি সেক্টরের কিন্তু বিরাট বড় বুম শুরু হয়ে যাবে। তো তৃতীয় ঘটনা যেটা, সেটা হচ্ছে আরেকটা ইন্টারেস্ট, সেটা হচ্ছে এফআইআই। এফআইআই কিন্তু দেখলাম আগের দিন কিন্তু ভালো পরিমাণে কেনাকাটা শুরু করে দিয়েছে। অর্থাৎ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিন্তু বেশ প্রায়, আমি যদি হিসেবটা মোটামুটি দেখি প্লাস মাইনাস করে, অ্যাপ্রক্সিমেট প্রায় 4,391 কোটি মতো কিন্তু নেট এদের বাই করেছে। প্লাস আবার এই সুযোগে ডিআইআই এরা তারা কিন্তু কিছুটা সেল করেছে, সামান্য পরিমাণ 1,289 কোটি নেট কেনা বেচার মধ্যে হয়েছে। এইবারে আসছি নেক্সট ব্যাপার, সেটা হচ্ছে আইটি সেক্টরের মধ্যে যে স্টকটার কথা আগেও বলেছি, এখন সেই স্টকটার কথা আবার আমি বলতে চলেছি, দ্যাট ইজ স্যাক সফটের কথা। স্যাক সফট তোমাকে দেখতে পেয়েছি তুমি 1 বছরে তোমায় কোনো রিটার্ন দেয়নি, অথচ এই কোম্পানিটা নিয়ে অনেকবার আমি বলেছি কোম্পানি সব দিক থেকে ফ্যান্টাস্টিক, প্রত্যেকটা বিজনেস মডেল ভালো, অথচ 1 বছরে তোমার রিটার্ন -4% মতো রিটার্ন তোমাকে 1 বছরে দিয়েছে। কিন্তু আবার যদি 5 বছরে দেখো, সেখানে দেখবে 658% পজিটিভ রিটার্ন দিয়েছে। তাহলে কেন? কারণ হচ্ছে মার্কেটে ও এখন ভালো কাজ করতে পারছে না। ম্যাক্সিমাম প্রায় 40% মতো কিন্তু বিজনেস আটকে রয়েছে ওদের কিন্তু এই ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে। ফলে সেখানে যখন ইমপ্রুভমেন্টটা শুরু হয়েছে, তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করব যে এর ক্ষেত্রেও কিন্তু ইমপ্রুভমেন্টটা হবে, এবং সে কারণের জন্য আমরা দেখলাম প্রায় আপার সার্কিট লাগানো হয়েছে। কোম্পানিটার সেলস মোট ভালো হলেও প্রফিট গ্রোথ কিন্তু ভালো হয়নি। এই মুহূর্তে যদি এন্ট্রি লেভেল নিতে হয়, গত 1 বছরে কোনো রিটার্ন দেয়নি, ফলে এন্ট্রি নেওয়ার জায়গা শুরু হয়েছে। তো মোটামুটি 250 কাছাকাছি যখনই চলে আসবে, তখনই কিন্তু তুমি এন্ট্রি নিতে পারো। আমি আরো 2-একটা স্টকের কথা বলে দিচ্ছি যে স্টকগুলো কালকে র্যান্ডম দৌড়েছে, এবং তার কারণ হচ্ছে এই ইসিবি। তো এগুলো আসা যাক। ইউরোপিয়ানে কাট হয়েছে, যেটা ইসিবি বলছে, তার ফলে ডিভিস ল্যাবরেটরি কালকে প্রচুর দৌড়েছে এবং 40% বেশি কিন্তু ইউরোপে রয়েছে। টাটা এলএক্সি তাদেরও 40% বেশি ইউরোপে মার্কেট রয়েছে, বরঞ্চ দেশে মার্কেট খুব কম। ফলে ইউরোপে যত ইমপ্রুভমেন্ট হবে সেখানে রেট কাট হচ্ছে, ফলে ইনফ্লেশনটা কমে যাচ্ছে, ফলে প্রচুর ডিমান্ড বাড়ছে। এই ডিমান্ড যত বাড়ছে তত এইসব কোম্পানি ডাক পড়ছে, ফলে এরা ভালো ভালো কাজ করছে। কোফোর্জও কালকে দেখবে দারুণভাবে কাজ করছে, এবং ওর যদি দেখো ইউরোপে ওদের 40% এদেরও রয়ে গেছে, এবং টাটা মোটরসেরও কিন্তু ইউরোপে 40% কাছে রয়ে গেছে। এছাড়াও সবচেয়ে বেশি কিন্তু লাভবান হবে এই মুহূর্তে, শুধু একটা কাট বলে নয়, যদি আগামী 3-4 কোয়ার্টারে এরকমভাবে কাট হতে পারে, তাহলে কিন্তু আইটি সেক্টরে যেটা ম্যাক্সিমাম বলছিল 25 সালে ইমপ্রুভমেন্ট হবে, সেটা কিন্তু খুব শিগগিরই আমরা দেখতে পারবো। তাহলে আমি হয়ে গেল, আমরা এই ব্যাপারটা বুঝলাম। এইবারে যে নেক্সট স্টকটার কথা দিকে আসবো, সেটাও খুব সুন্দর স্টক, দ্যাট ইজ ইভি সেক্টরের স্টকটার কথা বলছি। ইভি সেক্টরের যে স্টকটার কথা বলছি, সেই স্টকটা হচ্ছে ওয়ার্ড উইজার্ড। ওয়ার্ড উইজার্ড কিন্তু একটা ফ্যান্টাস্টিক কোম্পানি। এই কোম্পানিটাকে কেন আমি ভালো বলছি, কারণ হচ্ছে ইভি সেক্টরে 2 হুইলার 3 হুইলারের সমস্ত কিছু কিন্তু এই কোম্পানিটা কাজ করছে। এটা যেটা কাজ করছে, একটা কনজিউমার যে কমার্শিয়াল ভেহিকল তৈরি করছে, পাবলিক ভেহিকল তৈরি করছে। কারেন্ট মার্কেট প্রাইস এখন হচ্ছে 52 এর কাছে রয়েছে, এবং যেটা হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন এর রয়েছে প্রায় মাত্র 1300 কোটি টাকার মতো। মানে একেবারে স্মল ক্যাপ কোম্পানি নয়, মাইক্রো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। এই কোম্পানি পি হাই রয়েছে, ইভি সেক্টরে ইমপ্রুভমেন্ট হচ্ছে কোম্পানি, কিন্তু তুমি দেখবে রিটার্নটি কিন্তু কিছুই দেয়নি বিগত বছরগুলোতে, অন্তত বিগত 3 বছর রিটার্ন কিচ্ছু নেই। কোম্পানিটির যে টার্গেট, সেটা এই মুহূর্তে ব্যাপার, সেটা হচ্ছে ফিলিপিন্স থেকে একটা বিশাল বড় অর্ডার কিন্তু এই কোম্পানিটা পেয়েছে। এর ফলে এদের কিন্তু একটা বিরাট সুবিধা হতে চলেছে। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে 1300 কোটি, অথচ যে অর্ডারটা এই মুহূর্তে পেয়েছে, ওরা বিলিয়নে বলছে, $1.29 বিলিয়ন। তো এটাকে আমি যদি কনভার্ট করে নিয়ে আসি, মোটামুটি চলে আসছে প্রায় 10,768 কোটি।
এটাকে কনফার্ম আমি 2 জায়গা থেকে ভেরিফাই করেছি এবং কনফার্ম যে এটা সত্যি ঘটনা, এটা হয়েছে। এবং যেখানে 1300 মার্কেট ক্যাপ সেখানে 10,000-এর উপরে এরা কিন্তু পেয়েছে। ফলে আমরা খুব শিগগিরই কিন্তু এই স্টকটার একটা ইম্প্রুভমেন্ট দেখবো। তাই বলে কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, বারবার আমি বলে দিই, ডিসক্লেমারে লিখে দিই, এটা কোনো বাই সেলের গল্প নয়। নেক্সট আমি যে স্টকটার ক্ষেত্রে চলে আসবো সেটাও খুব ইন্টারেস্টিং স্টক চলে আসছি। সেই স্টকটা হচ্ছে ডিফেন্স সেক্টরের স্টকে। ডিফেন্স সেক্টরের মধ্যে যে স্টকটার কথা আমি বলতে চলেছি সেই স্টকটা কিন্তু খুব ইম্প্রুভমেন্ট করেছে, আগামী দিনে ইম্প্রুভমেন্ট হবে। ডিফেন্স সেক্টরে কাজ করছে কোম্পানিটার নাম হচ্ছে জেন টেকনোলজি। আমি জেন টেকনোলজি নিয়ে আগে বহুবার বলেছি, এখন নতুন করে আর ডিটেলসটা বলছি না, খুব শর্টে যদি বলে দিই, শুধু বলা যায় একদিনের মধ্যে 5.88% জাম্প করেছে এবং তার কারণ ছিল একটাই। এর কারণটা হচ্ছে এরা ড্রোনের ওপরে মাস্টার। তো ড্রোন ছাড়াও ডিফেন্সের ইলেকট্রনিক গুডস, পার্টস, এই সমস্ত কিছু তৈরি করে এরা। তুমি যদি দেখো এইখানে মানে এদের যে কাজ করেছে এই মুহূর্তে একটা বড় এদের যে কাজ হয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করেছে এরা, যে অ্যান্টি ড্রোন সিস্টেম যাকে বলা হয়। তো এই ডিফেন্স সিস্টেমটাকে বানিয়ে এরা কিন্তু বড়ভাবে কাজ করছে এবং এরা আর্মি, যেটা আমাদের উড়িষ্যাতে যে আর্মি এয়ার ডিফেন্স যে কলেজ রয়েছে সেখানে এরা কিন্তু এইগুলোকে দিয়েছে এবং এর ফলে এদের কিন্তু একটা বড় জায়গা তৈরি হচ্ছে। কন্টিনিউ রিসার্চ করে চলেছে এবং অ্যান্টি ড্রোন যে সমস্ত ডিফেন্স যেসব ইনস্ট্রুমেন্টগুলো আছে, দূর থেকে রাডারের মাধ্যমে সেগুলো দেখে সেই ড্রোনগুলোকে বিকল করে দেওয়া, সেই সিস্টেমটা খুব সাংঘাতিক কাজের জিনিস। ফলে আলটিমেটলি এই কোম্পানিটা কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গায় আসতে পারে এবং এদের অতীতেও দেখেছি মার্কেটে দুর্দান্ত প্রফিট করেছে, 5 গুণের বেশি প্রফিট করে দিয়েছিল, সেই নিয়েও ভিডিও বানিয়েছিলাম। তারপর ডিফেন্স সেক্টরের মধ্যেও ভিডিওটা বানিয়েছিলাম। এবার আসি নেক্সট জায়গা, সেটা হচ্ছে আরেকটা আইটি কোম্পানিকে নিয়ে আলোচনা করব। আইটি কোম্পানিটাকে কেন আলোচনা করব, কোম্পানিটার কি নাম, দ্যাট ইজ হ্যাপিয়েস্ট মাইন্ডকে নিয়ে আমি বহুবার বলেছি, তোমরা নিশ্চয়ই শুনেছো, কিন্তু কোনো বাই রেকমেন্ডেশন নয়। কেন নয়? কারণ কোম্পানিটা খুব রিস্কি এবং নিজে অ্যানালিসিস করে তবে নেবে। এই কোম্পানিটা আমরা আগে দেখেছি প্রচুরভাবে ভালো ভালো কাজগুলো করছে, অনেকগুলো যে সেগমেন্ট সেগুলোতে এরা কাজ করছে, এডুকেশন সেগমেন্টে কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করছে, জেন নেক্সট যে টেকনোলজি তার উপর কাজ করছে, ক্লাউড কম্পিউটিং ওর মাস্টার পিস এরা বলা যেতে পারে। কোম্পানি 6টা ডিভিশনে কাজ করে, অনেকগুলো কোম্পানিকে অ্যামালগামেট করছে। এই মুহূর্তে যে খবরটা সেটা হচ্ছে সাউথ আফ্রিকা থেকে এদের কিন্তু যে এক্সিবিশন হয়েছিল একটা প্রেজেন্টলি সাউথ আফ্রিকা এক্সিবিশন 2024, সেখানে এরা কিন্তু একটা বড় অ্যাওয়ার্ড পেয়েছে। এদেরই একটা যে বলা যায় সাবসিডিয়ারি, তারা হচ্ছে যেটা কোম্পানিটার নাম হচ্ছে পিওর সফটওয়্যার। তো পিওর সফটওয়্যার বলে এদের সাবসিডিয়ারি যে কোম্পানিটা রয়েছে, তারা কিন্তু বলা যেতে পারে খুব ভালো একটা বেস্ট ব্যাংকিং অ্যাজ এ সার্ভিস প্ল্যাটফর্ম অফ দ্য ইয়ার বলে বড় পুরস্কার পেয়েছে। পুরস্কার পাওয়ার ফলে এটা কিন্তু কোনো রকম যাকে বলা যায় অর্ডার নয়, বা এর ফলে ডাইরেক্টলি কোনো ইমপ্রুভমেন্ট হবে না, যেটা হবে ইনডাইরেক্টলি অনেক বড় বড় কোম্পানি জানতে পারবে যে এরা এত সুন্দর কাজ করছে, ফলে এদেরকে কিন্তু অনেকগুলো কাজ এদের পাওয়ার জায়গা থাকবে। এবং এদের স্পেশালাইজড ব্যাপার এখন দাঁড়িয়েছে, সেটা হচ্ছে ব্যাংকিং অ্যাজ এ সার্ভিস, এই হিসেবে এরা কিন্তু কাজ করেছে। ফলে এই কোম্পানি ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা জায়গা আসতে চলেছে। তো আমরা আগেও আলোচনা করেছি, এখনো বললাম এটা নিয়ে। নেক্সট যে আমি জায়গাটা যাবো সেটা হচ্ছে ডিফেন্স সেক্টরের আরেকটা কোম্পানিকে নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। HAL কিন্তু অনেকটাই ওভারভ্যালুড জায়গায় যাচ্ছিল, কিন্তু মাঝখানে প্রায় 8% মতো 8.25% কারেকশন হয়ে গিয়ে এটা এখন একটা জায়গায় চলে এসছে। তো আজকে যে ঘটনা বলা সেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এরা একটা কোম্পানির সঙ্গে, ইসরোর সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার করছে। এমনিতে HAL নিজে কিন্তু একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন বা PSU গুলো নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে, সেই জন্য এখন ইনভেস্ট করতে একটু দেরি করতে বলছি। কিন্তু আলটিমেটলি এরা এই HAL এর সঙ্গে ইসরো একটা জয়েন্ট ভেঞ্চার করছে, সেখানে ওরা একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার সেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে LVM3। এই LVM3 প্ল্যাটফর্মের ওপরে ওরা কাজ করবে, অর্থাৎ এই জিনিসটা যেটাকে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড যে কাজ করছে, ওরা হচ্ছে কিসের ওপরে ওরা কাজ করছে, সেটা হচ্ছে একটা এয়ারক্রাফট রিপেয়ারিং, আর সঙ্গে সঙ্গে তারা কি কাজ করে, এয়ারক্রাফট রিপেয়ারের সঙ্গে হেলিকপ্টার ম্যানুফ্যাকচারিং, সেগুলো রিপেয়ারিং। এদের যে কাজ তার সঙ্গে ইসরোর বেশ কিছু ইনস্ট্রুমেন্টগুলো কেনা বেচার কাজ চলবে। তো সেইগুলো অর্ডার কিন্তু HAL দিতে চলেছে, ফলে এদের একটা ভালো জায়গা তৈরি হচ্ছে।
আমি ডিফেন্সে আরেকটা স্টকের কথা নিয়ে বলে আজকে আমাদের ভিডিওটা শেষ করব। সেই স্টকটার নাম হচ্ছে গার্ডেন রিচ। গার্ডেন রিচ যে কোম্পানি, এই কোম্পানিটা কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি। রিটার্ন পার্সেন্টেজ তুমি দেখো, রিটার্ন দিচ্ছে দুর্দান্ত, মানে 5 বছরের রিটার্ন এদের যদি দেখো, মাজাগাও ডগ যেরকম রিটার্ন দিচ্ছে এর রিটার্ন সেরকম, মানে 1000%-এরও বেশি কিন্তু রিটার্ন দিচ্ছে 5 বছর, এবং 1 বছর রিটার্ন কিন্তু 100%-এর বেশি, মোস্ট প্রবাবলি 170%-এর মতো কিন্তু রিটার্ন 1 বছরে দিয়ে দিয়েছে এই কোম্পানিটা। এখন এই কোম্পানিটা কেন আমি বলতে চলেছি, তার কারণ হচ্ছে বেশ কিছু অর্ডার পেয়েছে, নতুন একটা অর্ডার এসছে, সেটা হচ্ছে DRDO তরফ থেকে ওরা একটা কিন্তু অর্ডার এসছে, এবং অর্ডারের পরিমাণ মোস্ট প্রবাবলি যেটা রয়েছে 500 কোটির কাছাকাছি একটা অর্ডার কিন্তু এসছে। এই অর্ডারটা পেয়ে ওদের কিন্তু আরো ইমপ্রুভমেন্ট হবে। অর্ডারটা কিসের ওপরে? যারা কাজ করছে কনস্ট্রাকশন, এরা হচ্ছে যে কাজ আছে সেটা হচ্ছে কনস্ট্রাকশন, হচ্ছে কিসের ওপরে? ভেসেলস এর ওপরে। ভেসেলস বলতে রিসার্চ ভেসেলস বলে এগুলোকে, রিসার্চ ভেসেলস এর উপর কিন্তু ওদের কাজ রয়েছে। ফলে এইগুলো হয়ে এই কোম্পানিটার ক্ষেত্রে আরো কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট দেখবো ভবিষ্যতে। আজকে খুব সুন্দর ইন্টারেস্টিং এই ভিডিওটার মধ্যে অনেকগুলো পার্ট নিয়ে আলোচনা করলাম। খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল, সেটা হচ্ছে আমাদের MPC মিটিং, যাকে বলা হয় মনিটারি পলিসি কমিটি। সেই পলিসি কমিটি আমাদের রেটটাকে ফিক্সড রেখেছে, আনচেঞ্জ। রেট কত রয়েছে? রেপো রেট 6.5। তো এই রেপো রেটটা ঠিকঠাক থাকার জন্য মার্কেট কিন্তু ভালো মাত্রায় আমাদেরকে এর রেসপন্স করলো। শুধু এটা বলে না, প্রাইম মিনিস্টার রিলেটেড যে এজিটেশন ছিল সেগুলো কিছুটা কমলো। নীতিশ কুমারের বক্তব্য আমরা তোমার সঙ্গে রয়েছে সবসময়, এই বক্তব্যগুলোতে কিন্তু কিছুটা মার্কেট স্টেবিলিটি দিল, না হলে কিন্তু মার্কেটে কনসলিডেশন জায়গা ছিল। এছাড়া এখনো যে ইন্টারেস্টিং জায়গাটা আমরা দেখলাম সেটা হচ্ছে ডিফেন্স সেক্টর নিয়ে আলোচনা করলাম কয়েকটা স্টককে বিউটিফুলি, যেগুলো ভবিষ্যতে খুব ভালো করবে। এবং তারপরে আমরা আলোচনা করেছি IT সেক্টরকে নিয়ে একটু আলোচনা করলাম। তো এইটা আমরা দেখলাম EV সেক্টরের মধ্যে কোম্পানিটাকে নিয়ে আলোচনা করলাম। সব মিলিয়ে একটা বিউটিফুল কাজ। আজকে ভিডিওটা শেষ হলো। তোমরা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে, পুরোনো যেরকম লাইক শেয়ার করছো কন্টিনিউ করে।